লেখা ইভা আমৃত, পর্ব সংখ্যা ৩। মাঝরাতে বুকের উপরে ভারী কিছু আবিষ্কার করলাম। নাকে ভেসে এলো বিশ্রী গন্ধ। ঘুমের মাঝে তিতগুটে ঢেকুর উঠল। ফট করে চোখ মেলে তাকালাম। আমার দুপাশে হাত রেখে রৌদিক নির্ভাবনায় ঝুঁকে আছে। গলা খাঁকিয়ে দিয়ে অশান্ত কণ্ঠে বললাম, কি কি হচ্ছে কি মিস্টার? উঠুন আমার উপর থেকে। নিভু নিভু চোখে অবলোকন করলো আমায়। ঘুমো ঘুমো চোখ, তার হাত বাড়িয়ে আমার মাথার অগোছালো চুলগুলো ললাটের উপর থেকে সরিয়ে দিচ্ছে। হুট করে অধর ছুঁয়ে দিল ললাটের মাঝ বরাবর। কেঁপে উঠলাম আমি। খামছে ধরল তার হাত। তিনিও কেঁপে উঠল। রক্ত গড়ালো হাত বেয়ে। তিনি নিজের হাতের দিকে চেয়ে নিশালো মানুষের ন্যায় টেনে টেনে বললেন, আমাকে আঘাত করছিস তুই? রিভেঞ্জ নিতে শিখে গেছিস দেখছি। তুই জানিস না রৌদিক কাউকে অহেতুক আঘাত করে না? তাহলে? ঠোঁট উল্টে বললেন তিনি। নাকের ডগায় নিজের নাক ঘষলেন। তীব্র গন্ধ আরও তীব্রতর হয়ে উঠল। বিদেশি মানুষ, জানতাম রৌদিকে এইসব খেয়ে আসবে, তবুও কেমন বিশ্বাসযোগ্য হতো না। হাত ধরে টেনে বসিয়ে দিল আমায়। নিজের বলিষ্ঠ পুরুষালী হাতটা পিঠের ক্ষত স্থানে রাখল। হাত বোলালেন কিয়ৎক্ষণ। নয়নযুগল আপনা আপনি গ্রথন হয়ে এলো। আমার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে দমবন্ধ শ্বাস নিলেন। হুট করেই আমাকে ছেড়ে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। সেকেন্ড 2 অতিবাহিত হওয়ার পরে মাথা বের করে সহজতর ভাষায় বললেন, যাও সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার কথার অবাধ্য হলে কি হতে পারে তা তোমার ধারণার বাইরে। অদর দিয়ে জিভ ভিজিয়ে নিলাম। ঘন ঘন পলক ফেলে আমতা আমতা করে বললাম, মানে? হুশ বলে ভ্রু কুঁচকালেন তিনি। উঠে গিয়ে কাবার্ড হাতড়াতে লাগলেন। নিজের কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে বসলেন আমার সন্নিকটে। আমার হাত টেনে নখগুলো সযত্নে কেটে দিতে লাগলেন। হাত সরানোর চেষ্টা করতেই চোখের ভ্রু কেটে দেওয়ার চেষ্টা করলো। অসহায় হয়ে চেয়ে রইলাম। আমার এত স্বাদের নখ। ভাঙা গলায় বললাম, প্লিজ ছাড়ুন। কী করছেন? হুশ, দেখছো আমার হাতের কী অবস্থা? তোমার এই সুন্দর রূপের মাঝে এই বড় বড় অপদার্থ নখগুলো বেমানান। হাতের পিঠ দেখিয়ে বললেন, সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। অনুতপ্ত হলাম আমি। আমিই বা কী করতাম? তিনি হুট করে অমন করেছেন বলেই তো। অস্থিরতা মেশানো কণ্ঠে বললেন, আমি কখনো কোনো নারী জাতির গায়ে হাত তুলিনি। তুই প্রথম যাকে আঘাত করেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছু করিনি। ভালোবাসা আমাকে অসহায় করে দিয়েছে। আমি চুপ করে রইলাম। মুগ্ধ হলাম আরও একবার। মিনমিনে বললেন, জানো আজ তোমাকে কতটা সুন্দর লাগছিল? একদম পরীর মতো। আমার ঘরেও একটা পরী রয়েছে। আমি জানতাম না। বিলিভ মি, তুমি আমার জোনাকি পোকা, আমার আধার ঘরের জোনাকি। নিবু নিবু আলোয় জ্বলে ওঠো তুমি। আমার অনবদ্য আয়াসের সমাপ্তি। কিংকর্তব্যবিমূঢ় হলাম আমি। তার মানে এই ছেলেটা সকালে আমাকে বকার ফাঁকে ফাঁকে দেখছিল? ছি ছি ছি, কি লজ্জা! তখন এমন ভাব নিচ্ছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। অতি সাহস সঞ্চয় করে বললাম, তাহলে সকালে আপনি আমাকে ওই নজরে দেখছিলেন? কোন নজরে? আমি বউ নজরে দেখছিলাম। আমার বউ, আমার যেভাবে ইচ্ছা সেভাবে দেখব। তুমি বলার কে? আমি কে মানে? সেই তো, তুমি কে? আমি কিছু বলতেই চাইলেই হাতের ইশারায় থামিয়ে দিলেন। আঙ্গুল তুলে সোফার দিকে দেখিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। ঘুমের ঘোরে কী সব বললেন, অথচ আমাকে 2 চোখে সহ্য করতে পারে না। সকালে বললে একদমই বিশ্বাস করতে পারবে না। এই সাইপাস যদি হারাম না হতো তাহলে আমি নিজে তাকে কিনে খাওয়াতাম। রুমের বাতি নিভিয়ে ডিম বাতি জ্বালিয়ে দিলাম। কাবার্ড থেকে ব্যাগ বের করলাম। সেখানে সযত্নে রাখা ডায়েরিটা হাতে নিলাম। উপরে লেখা আছে অনবদ্য আয়াস। বেশ কিয়ৎক্ষণ হাত বুলিয়ে নিলাম লেখাটার উপর। অনুভূতিতে দেহের সর্বাঙ্গ পূর্ণ হয়ে গেল। চোখজোড়া গ্রথন করতেই কার্নিশ গড়িয়ে পড়ল অশ্রুধারা। টেবিলের উপর বসে লিখতে বসলাম মনের ভেতরে চাপা আর্তনাদগুলো। টেবিল ল্যাম্প জ্বলছে, দক্ষিণে হাওয়া বইছে জানালা দিয়ে। শাড়ি আঁচল টেনে কলম চালালাম ডায়েরির ভাঙা পৃষ্ঠায়। বাবা, জানি না কেমন আছো তুমি। আমি সর্বদা তোমার কথা মনের জীবনের প্রতিটি ধাপে গিয়েছি। আজ তুমি
আমার পাশে নেই। জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি। তোমার ইচ্ছে ছিল জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলেছি। তোমার ইচ্ছে ছিল লাল টুকটুকে বউ সাজিয়ে একটি ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দেবে, কিন্তু সেই ইচ্ছেটা না হয় স্বপ্নই রয়ে গেল। ইচ্ছেটা পূরণ করতেই হলো, তোমাকে বাঁচাতে হবে, তোমার ইচ্ছে পূরণ হবে, তবে আমার মাধ্যমে নয়, জয়ার মাধ্যমে হবে। জানি না কিভাবে তোমাকে সত্যিটা বলবো, তবে একটু ধৈর্য ধরো, ঠিকই বলবো। পায়ের কাছে কিছু একটা বিকট শব্দ পড়ল, কলম পড়ে গেল হাতে থেকে। ফট করে চাইলাম। রৌদিক বেডের উপর বসে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে চেয়ে বললেন, এইভাবে কাঁদছো কেন তুমি? সিম্প্যাথির জন্য, তাই তো? তোমার সিম্প্যাথিতে আমাকে ভোলাতে পারবে না। নিজে ইনোসেন্ট দেখিয়ে সবাইকে পুতুল বানাতে পারলেও আমাকে পারবে না। শেষের শব্দটা চেঁচিয়ে বললেন তিনি। কেঁপে উঠলাম আমি। তিনি ক্রুদ্ধ চোখে আমার দিকে চেয়ে বেলকনিতে চলে গেলেন। আমি আগের ন্যায় বেলকনির দিকে চেয়ে আছি। এই তো ভালো ব্যবহার করছিলেন, তাহলে হঠাৎ কি হলো তার? আমি কাঁদছি বলে তার কষ্ট হচ্ছে নাকি আলোর কারণে তার ঘুমে ব্যাঘাত ঘটেছে? ডায়েরির মাঝে কলম রেখে ব্যাগে ভরে রাখলাম। অতঃপর ফাঁকা জগ নিয়ে বেরিয়ে এলাম। আন্টি বারবার বলে গেছেন রোদিক আসলে তাকে খাবার এনে দিতে। আত্মীয় স্বজন চলে গেছে, তাই তাড়াতাড়ি শুয়েছে তারা। ট্রেনে হাজির হলাম। রুম ফাঁকা, নাকি বৃষ্টি গন্ধ আছে। রুমে স্প্রে দিয়ে গন্ধ দূর করার চেষ্টা করলাম। বেলকুনির দিকে পা বাড়ালাম। রোদিক বেলকুনির রেলিংয়ে 2 হাত রেখে দূর আকাশে চেয়ে আছে। হয়তো নিজের অতীত মনে পড়ছে, আমার জায়গায় শিপাকে মনে পড়ছে। কাঁপা কাঁপা গলায় বললাম, শুনছেন? আপনার খাবার এনেছি, খেয়ে নিন। রোদিক চাইলো আমার দিকে। তার চোখে অসহায়ত্ব খুঁজে পাচ্ছি, চোখে চোখ রাখার মতো সাহস নেই আমার। শান্ত গলায় বলল, আমি খাবো না, যাও তুমি খেয়ে নাও। রাত তো অনেক হলো, সারাদিন কিছু খাননি। বেশি না, একটু কিছু খেয়ে নিন। তোমাকে আমি যেতে বলেছি, জাস্ট গো। এই ধরনের মেয়েদের সাথে একটু ভালোভাবে কথা বললেই মাথায় চড়ে বসে। হাতের পিঠে দেখিয়ে থামিয়ে দিলাম তাকে। সন্ধিয়ান স্বরে বললাম, ওয়ে হোয়াট ডু ইট মিন? বাট এই ধরনের মেয়ে সম্মান সম্মান এবং সামলে কথা বলবেন। এই ধরনের মেয়ে আপনার বউ হতে আসেনি, আপনার বাবার সম্মানের কথা ভেবে বিয়েতে বসেছে। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে পারি, কিন্তু আমি স্বার্থপর নই, অন্যের উপকারের মূল্য দিতে জানি। আর কথা না বাড়িয়ে সোফায় এসে শুয়ে পড়লাম। এই মানুষটা গিরগিটির মতো, গিরগিটির চেয়ে বেশি রং বদলায়। গিরগিটির রং বদলাবে, এটা স্বাভাবিক। গিরগিটিও এত তাড়াতাড়ি নিজের রং বদলাতে পারে না, যেটা সে পারে। শারীর লম্বা চুল টেনে শরীর ঢেকে ঘুমিয়ে পড়লাম। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো